আসসালামু আলাইকুম স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর মনোযোগ দিয়ে টেস্ট পেপার প্র্যাকটিস করছো। আমরা আজকে শুরু করছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের পেজ নাম্বার 73। ঠিক আছে, 73 পেজে অঙ্কের যে দ্বিতীয় সেটটি দেওয়া আছে, ঠিক আছে, অঙ্কের যে দ্বিতীয় সেটটি দেওয়া আছে সেই সেটের সমাধান শুরু করছি। আজকে আমি করব এই ভিডিওতে দাগ নাম্বার 1, 2 এবং 3, এই 3 পর্যন্ত অঙ্কের সমাধানগুলো করে দেব। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করছি আজকের প্রথম অঙ্কটি। বলছে বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে কত বছরে? ঠিক আছে, কোনো মূলধন 3 গুণ হবে কত বছরে? তো প্রশ্ন হচ্ছে কোনো একটা মূলধন 3 গুণ কখন হয়? আমি ব্যাংকে যদি 100 টাকা জমা রাখি, তাহলে সেই 100 টাকাটা আমার 3 গুণ হয়ে গেল, মানে 300 টাকা হয়ে গেল। তাহলে 300 টাকা কখন হবে? তো যখন নিশ্চয়ই সুদ আমার 200 টাকা হবে, তাই না? যখন সুদ আমার 200 টাকা হবে তখন কিন্তু আমার সেই মূলধনটা বা আসলটা 3 গুণ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে দেখো, আমি ধরে নিচ্ছি, ধরি আসল সমান x টাকা। ঠিক আছে, তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল কাকে বলে? সুদের সঙ্গে আসলটা যোগ হয়ে যেটা হয় সেটাকে সুদ আসল বলা হয়। তো আমার মূলধন ছিল x টাকা, ঠিক আছে, আমার এই মূলধনটা বা আসলটা 3 গুণ হয়ে গেল। তার মানে কত টাকা হয়ে গেল? 3 গুণ হয়ে গেল মানে 3x টাকা হয়ে গেল। তাহলে 3x টাকা হয়ে গেল মানে নিশ্চয়ই সুদ আমার 2x টাকা এসেছে, তাই না? তাহলে সেটাকে সুদ আসল বলে। তাহলে সুদ আসলটা আমার যদি 3x টাকা হয়ে গেল এখানে, তাই না? তাহলে সুদ কত টাকা হবে? অতএব সুদ হবে 3x মাইনাস x টাকা সমান 2x টাকা, তাই তো? আর সুদের হার কত দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে 6.14%, 4 6 24, 25/4%। বোঝা গেল? এবার চেয়েছে কি মূলধন 3 গুণ হবে কত বছরের সময় চেয়েছে। তাহলে সময় সমান কি হবে? সময় সমান হবে I ইন্টু 100 ডিভাইড বাই P ইন্টু R। মানগুলো বসিয়ে দিচ্ছি। I কত দেওয়া আছে? I 2x ইন্টু 100, P হচ্ছে x, আর R এর মান 25/4, মানে 25 আর 4টা উপরে চলে যাবে। তাহলে 4 25 100, x কেটে গেল, 4 4 16, 16 32 বছর। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। শুরু করছি পরের অঙ্কটি। বলছে যদি x প্রপোর্শনাল টু y টু দি পাওয়ার 3/2 হয় তবে y প্রপোর্শনাল টু হবে, 4টে অপশান দেওয়া আছে, কোনটা হবে? তো লিখে নিচ্ছি যেটা দেওয়া আছে x প্রপোর্শনাল টু y টু দি পাওয়ার 3/2। তো এটা একটা সূচকের নিয়মে হবে। জিনিসটা ভালো করে দেখে নাও। যদি ভালো করে শুনে রাখো, এটা অঙ্কটা ক্যালকুলেশন করবো না, আমি জাস্ট সরাসরি করবো। তোমার একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যদি সূচকের কোনো একটা পাওয়ারটা, ঠিক আছে, সূচকের পাওয়ারটা যদি এক সাইড থেকে অন্য সাইডে অন্য কোনো রাশির উপর নিয়ে আসি, তাহলে এই পাওয়ারটার অনন্যক বসে। মানে এই 3/2টাকে যদি আমি এক্সের পাওয়ারে নিয়ে আসতে চাই, ভালো করে বুঝো, এই 3/2টা আমি এক্সের পাওয়ারে নিয়ে আসতে চাইছি, তাহলে এইটা জাস্ট উল্টে বসবে। কত হবে? 2/3 প্রপোর্শনাল টু ওয়াই। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এটা যদি ঘুরিয়ে লিখি, তাহলে ওয়াই প্রপোর্শনাল টু কি আসলো? x টু দি পাওয়ার 2/3। এটা মাথায় রাখবো। অর্থাৎ কী শিখলাম এখানে? ধরো এরকম লেখা আছে আমার a প্রপোর্শনাল টু b, তারপর হয়তো 1/2 দেওয়া আছে। তাহলে এই 1/2টাকে যদি আমি a এর পাওয়ারে নিয়ে আসতে চাই, তাহলে কি হবে? এটা উল্টে বসবে, 2/1 হবে। তো নিচে রাখতে দাম নাই, তাহলে কি হচ্ছে? a স্কোয়ার হচ্ছে, তাহলে a স্কোয়ার প্রপোর্শনাল টু b আসছে। ঠিক আছে, তাহলে কি বুঝলাম আমরা এখানে? যে কোনো পাওয়ারটা যদি আমি এক সাইড থেকে অন্য সাইডে অন্য কোনো রাশির মাথায় নিয়ে আসি, তাহলে সেই পাওয়ারটা জাস্ট উল্টে বসবে। বোঝা গেল? ঠিক সেই নিয়মে এটা করেছি। আশা করি বুঝতে পেরেছি। তাহলে কোন অপশানটা ঠিক হলো? অপশান x টু দি পাওয়ার 2/3, তার মানে অপশান এ সঠিক উত্তর। শুরু করছি পরের অঙ্কটি। বলছে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। তাহলে ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত একটা জ্যায়ের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে এ হচ্ছে একটি বৃত্ত ও কেন্দ্রীয়। তো এই বৃত্তের কেন্দ্র ধরে নিলাম ও। তাহলে এই যে কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে একটি জ্যা আছে, তাহলে এখানে একটা জ্যা আছে যেটির নাম দিলাম এ বি। এই কেন্দ্র থেকে আর এই যে দূরত্বটা দেওয়া আছে 15 সেন্টিমিটার, দেখো কি লেখা আছে। আবার বলছি, বলছে একটি বৃত্তের কেন্দ্র থেকে, কেন্দ্র মানে ও থেকে
15 সেমি দূরে মানে 15 সেন্টিমিটার দূরে, ঠিক আছে, একটি জ্যা আছে যে জ্যাটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। তাহলে এই যে জ্যাটি লিখলাম মানে এ বি, এটা হচ্ছে 16 সেন্টিমিটার। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো লম্ব জ্যায়ের ওপর এসে পড়ে, ঠিক আছে, তাহলে সেই লম্বটি কী করে, জ্যাটিকে সমান 2 ভাগে ভাগ করে দেয়, তাই না? একটা উপপাদ্য ছিল আমাদের যে বৃত্তের কেন্দ্র থেকে, ঠিক আছে, কোনো জ্যায়ের ওপরে অঙ্কিত লম্ব সেই জ্যাটিকে কী করে সমান 2 ভাগে ভাগ করে দেয়। তাহলে এই যে এ বি জ্যাটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার ছিল, আর তাহলে এই যে লম্বটা টানার ফলে এই 16 সেন্টিমিটারটা 2 ভাগে ভাগ হয়ে গেল, মানে এখান থেকে এই পর্যন্ত এটা হলো 8 সেন্টিমিটার, আর এখান থেকে এটা হলো 8 সেন্টিমিটার। বোঝা গেল কি বললাম? এবার বলছে ওই বৃত্তের কেন্দ্র থেকে, মানে এই যে কেন্দ্র থেকে, এই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত, মানে এখান থেকে আবার 8 সেমি দূরে আর একটা জ্যা আছে, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে এই কেন্দ্র থেকে ধরলাম 8 সেমি দূরে, মোটামুটি এতটুকু ধরে নিলাম। এই কেন্দ্র থেকে 8 সেমি দূরে আরও একটা জ্যা দেওয়া আছে, এই জ্যাটা নাম দিলাম পি কিউ। এখান থেকে এই দূরত্ব দেওয়া আছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে কেন্দ্র থেকে 8 সেমি দূরে অপর একটি জ্যা আছে, সেই জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। বোঝা গেল কি বললাম? তো দেখো এখানে কি করছে, আমরা প্রথমে এই যে ও কিউ এইটা এবং এখানকার যে ও বি এইটা, এই দুটো সরলরেখা যুক্ত করে দিলাম। দেখো এই দুটো যে ও কিউ আর ও বি দুটো সরলরেখা, এটা হচ্ছে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাই না? বোঝা গেল কি বললাম? আমাকে কার মান বের করতে দিয়েছে ভালো বোঝো, আমাকে মান বের করতে হচ্ছে পি কিউ এর মান বের করতে হবে আমাকে। বোঝা গেল কি বললাম? আমি প্রথমে একটা কাজ করছি, এখানে নাম দিচ্ছি আমি এম নাম দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো যে ও বি এম, এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, এইটা কি ত্রিভুজ বলো তো? এটা সমকোণী ত্রিভুজ। বোঝা গেল কি বললাম? এটা একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের এই ওবিটা হচ্ছে অতিভুজ, তাই তো? এটা লম্ব, এটা ভূমি। তাহলে লম্বটা দেওয়া আছে 15 সেন্টিমিটার, দেখো এখানে এইটুকু 15 সেন্টিমিটার, এইটুকু 8 সেন্টিমিটার, তাহলে এই ওবিটা নিশ্চয়ই পেয়ে যাবো, পাবো তো নাকি? তাহলে লিখছি ত্রিভুজ ও এম বি থেকে পাই, কি পাবো ও এম বি থেকে, ও বি স্কোয়ার সমান সমান ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার। তাহলে বা ও বি সমান কী পাবো, রুট ওভার ও এম এর মান কত দেওয়া আছে 15, তাহলে 15 স্কোয়ার, আর এম বি দেওয়া আছে 8, তাহলে 8 স্কোয়ার, 15 15 225, 8 8 64, তাহলে যোগ করলে কত হবে, 5 আর 4 9, 6 আর 2 8, 289, মানে কত পেলাম 17 পেলাম। তাহলে ওবির মানটা কত পেলাম 17। তাহলে এই ওবি যদি 17 সেন্টিমিটার হয়, তাহলে নিশ্চয়ই এখানকার ও কিউটাও 17 সেন্টিমিটার হবে। কেন হবে? তার কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? অর্থাৎ কি পেলাম তাহলে, ও কিউ সমান সমান ও এম সমান সমান 17 সেন্টিমিটার, কারণ যেহেতু দুটোই ব্যাসার্ধ। এবার দেখো এই যে এখানে একটা নাম দিচ্ছি এন নাম দিচ্ছি, এখানে ও কিউ এন নাম দিলাম এন, ও কিউ এন, এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের দেখো এইটা 8 সেন্টিমিটার দেওয়া আছে, এইটা 17 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এইটা কত? তাহলে আমরা কি জানি, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে ভূমির মানটা বের করতে বলেছে। তাহলে আবার লিখছি, আবার ত্রিভুজ ও কিউ এন থেকে পাই, কি পাবো বলো তো? ও কিউ এন থেকে যে ও কিউ স্কোয়ার সমান সমান ও এন স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার, ঠিক আছে। এটা কিউ একটু ভালো করে লিখে নিচ্ছি, বা ও কিউ এর মানটা বসিয়ে দিচ্ছি। ও কিউ কত 17, তাহলে 17 স্কোয়ার, ও এন এর মান দেওয়া আছে 8, তাহলে 8 স্কোয়ার প্লাস এন কিউ এর মানটাকে বের করতে হবে, এন কিউ স্কোয়ার থাকলো, তাহলে বা এন কিউ স্কোয়ার সমান সমান 17 17 289 মাইনাস 8 8 64, এখানকার স্কোয়ার যদি তুলে দিই আমি, তাহলে রুট ওভার চিহ্ন হয়ে যাবে। তাহলে বা এন কিউ সমান কত পাচ্ছি, রুট ওভার, বিয়োগ করে দাও, 9 থেকে 4 বাদ দিলে 5 2 2 225, তাহলে অতএব এন কিউ সমান কত পেলাম 15, ঠিক আছে। তাহলে এন কিউ কোনটা পেলাম, এইটা 15 পেলাম, তাই তো। এবার আমরা কি জানি, আমাদের তো পুরো
জ্যায়ের মানটা চেয়েছে, তাই না? জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে জ্যা কি, দেখো আমরা কি জানি একই রকমভাবে যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো লম্ব অঙ্কন করা হয় জ্যায়ের উপরে, তাহলে সেই লম্বটি জ্যাটাকে সমান 2 ভাগে ভাগ করে দেয়। তার মানে এটাও এখান থেকে আর এখান থেকে সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এটা যদি 15 সেন্টিমিটার হয় তাহলে এটাও নিশ্চয়ই 15 সেন্টিমিটার হবে। তাহলে পুরো যে জ্যায়ের দৈর্ঘ্য পি কিউ তার মান কত পাবো? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, অতএব পি কিউ সমান তাহলে কত আসছে? 15 × 2 বা 15 + 15 লিখতে পারো, সমান 30 সেন্টিমিটার। তাহলে আমার বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে যে জ্যায়ের দৈর্ঘ্য সেটা পেয়ে গেলাম 30 সেন্টিমিটার। কোথায় আছে? অপশান এ। সঠিক উত্তর অপশান এ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি। শুরু করছি পরের অঙ্কটি। বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে শঙ্কুটির সমগ্র তল বক্রতলের ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে একটি শঙ্কু এঁকে নিচ্ছি। ধরো এ একটি শঙ্কু, ঠিক আছে। তো এই শঙ্কুর শীর্ষকোণ কোনটা? এইটা, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে। আর কি বলেছে? ভূমির ব্যাসার্ধ। তাহলে ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে কতটুকু? ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার। ভালো করে বুঝো, ঠিক আছে। তাহলে বলছে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? তাহলে দেখো এখানে যদি আমি একটা উচ্চতা টেনে নিই শঙ্কুটির, তাহলে এই যে উচ্চতাটা এই শঙ্কুর শীর্ষকোণকে সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে। অর্থাৎ এই টোটাল কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে তোমরা বলো এই দুটো কোণ কত ডিগ্রি করে হবে? নিশ্চয়ই এটা 30 ডিগ্রি এবং এটাও 30 ডিগ্রি হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার বলছে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। প্রশ্ন হচ্ছে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে পাই আর এল। পায়ের মান জানি আমরা, আর এর মানও দেওয়া আছে 14 সেন্টিমিটার, কিন্তু কার মান নেই? এল এর মান নেই, অর্থাৎ তির্যক উচ্চতার মানটা দেওয়া নেই। তাহলে প্রথম কাজ হবে আমার কি? এখান থেকে এই শঙ্কুটির তির্যক উচ্চতা বের করে নেওয়া, ঠিক আছে। তবে ধরে নিচ্ছি এই শঙ্কুটির তির্যক উচ্চতা এল সেন্টিমিটার, ঠিক আছে। ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা সমান এল সেন্টিমিটার, ঠিক আছে। যদি এল সেন্টিমিটার হয় আর এটা যদি 14 সেন্টিমিটার হয়, দেখো এখানে শীর্ষকোণ এই যে আমি নাম দিচ্ছি, এখানে নাম দিলাম এ, এটা ও, এটা বি নাম দিলাম। তাহলে এখানে একটা এ ও বি ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? এই এ ও বি ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের সমকোণ কোনটা? নিশ্চয়ই এই কোণটা সমকোণ, তাই তো নাকি? এই কোণটা সমকোণ, তাহলে অতিভুজ কোণটা হচ্ছে? নিশ্চয়ই এটা আমার অতিভুজ হচ্ছে। এবার লম্ব কোণটা হচ্ছে, ভূমি কোণটা হচ্ছে। এটা ত্রিকোণমিতিক যে কনসেপ্ট আমি বলেছিলাম তোমাদেরকে, যে এখানে যে সূক্ষ্মকোণটা দেওয়া থাকবে সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমার লম্ব আর ভূমি হবে। তাহলে এখানে সূক্ষ্মকোণ কি দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে না? এই কোণটা দেওয়া আছে। তাহলে এই 30 ডিগ্রির সাপেক্ষে বা এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা, এর বিপরীত বাহুটা ও বিটা। আমি যখন ত্রিকোণমিতি প্রথম শুরু করি তখন তোমাদেরকে এই ব্যাপারটা বলেছিলাম যে এই যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, এই যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে যেখানে সমকোণ তৈরি হচ্ছে যেই জায়গাটায় 90 ডিগ্রি ধরে এই কোণটা, তো সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে আমার অতিভুজ। এবার লম্ব কোণটা হবে, ভূমি কোণটা হবে। যদি আমি এই কোণের সাপেক্ষে নিই, ধরো এই কোণটা থিটা, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব আমার এবি, তাহলে ভূমি বিসি। যদি আমি এই কোণের সাপেক্ষে নিতাম, এই কোণটা যদি এই কোণের সাপেক্ষে নিতাম, তাহলে লম্ব আমার হতো বিসি আর ভূমি হতো এবি। তো এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। দেখো তাহলে আমার এখানে কোণটা দেওয়া আছে, শীর্ষ কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে। এই যে ত্রিভুজটার, এই ত্রিভুজ যে এ ও বি, এই ত্রিভুজের সূক্ষ্ম কোণ আমি 30 ডিগ্রি সাপেক্ষে যদি নিই, তাহলে এই 30 ডিগ্রির সাপেক্ষে হচ্ছে লম্ব হচ্ছে আমার ওবি আর ভূমি হচ্ছে আমার ওএ, তাই তো? আমার কার মান প্রয়োজন? আমার মান প্রয়োজন হচ্ছে এবির মান প্রয়োজন। তাহলে ত্রিভুজ এ ও বি থেকে পাই কি পাবো? দেখো দেওয়া আছে, দেওয়া নাই, দেওয়া আছে 14 সেন্টিমিটার, বের করতে হবে এল এর মানটা। তা আমি লিখতে পাচ্ছি এবি বাই ওবি, তাই না? তাহলে এবি বাই ওবি মানে কি আসছে বলো তো? এবিটা কি? অতিভুজ আর ওবিটা কি? লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব কি হয়? লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা, কোসেক। তাহলে আমার কি আসছে? অতিভুজ বাই লম্ব মানে আসছে কোসেক 30 ডিগ্রি, তাই তো? তাহলে এবির মান আমার এল ধরেছি, ওবি দেওয়া আছে 14 সেন্টিমিটার,
কোসেক 30 ডিগ্রির মান কত? কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আমি যদি বজ্র গুণন করে দিই তাহলে এল সমান সমান 14 গুণে 28, তাহলে এই যে এল এর মান তির্যক উচ্চতা পেয়ে গেলাম 28 সেন্টিমিটার। ওকে, এবার বলেছে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত। এবার লিখে নিচ্ছি এখানে, অতএব বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, এর মানগুলো বসিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। পায়ের মান কত? পায়ের মান 22/7, আর কত দেওয়া আছে 14 সেন্টিমিটার, আর এল দেওয়া আছে 28, তাহলে এত বর্গ সেমি, ঠিক আছে। কেটে দাও, 4 × 7 = 28, তাহলে গুণ করে দিচ্ছি 22 ইন্টু কত হবে, আচ্ছা আমি লিখছি 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 14, 88 যদি গুণ করে দাও, 4 × 32, 4 × 32, 33 × 35, 8 × 8, 8 × 8, 2, 8 × 5 = 13, 1, 8 × 9 = 11, 1232, তাহলে কি হলো 1232 বর্গ সেন্টিমিটার। তাহলে কোন অপশন ঠিক হচ্ছে? অপশান বি। তো অঙ্কটি বুঝতে না পারলে আবার প্রথম থেকে ভিডিওটি দেখবে তোমরা, যে এখানে কীভাবে 1232 আসলো, ঠিক আছে। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। শুরু করছি পরের অঙ্কটি। বলছে কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে। তো চাপকে আমরা এস দিয়ে লিখি, তাই না? তাহলে এস সমান কত দেওয়া আছে 44 সেন্টিমিটার, ঠিক আছে। আর বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ, অর্থাৎ থিটার মান দেওয়া আছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। এবার আমরা এস সমান সমান আর থিটা যে ফর্মুলাটা আছে আমরা জানি, এখানে থিটা যে এইতে কোণটি দেওয়া আছে থিটাটা, এখানে সব এই কোণটি বৃত্তীয় মানে থাকে, আমরা সবাই জানি। তাহলে এই যে 45 ডিগ্রি দেওয়া আছে, এই 45 ডিগ্রিকে আমি কী করতে হবে? এটা ষষ্ঠিক মানে দেওয়া আছে, এই ষষ্ঠিক মানটাকে আমাকে বৃত্তীয় মানে ট্রান্সফার করতে হবে। তাহলে ষষ্ঠিক মানকে বৃত্তীয় মানে ট্রান্সফার কীভাবে করতে হয় না, তো এর সঙ্গে π/180 গুণ করে দিলে এই মানটি রেডিয়ান অর্থাৎ বৃত্তীয় মানে চলে আসবে। তাহলে কাটাকাটি করে দিচ্ছি, কয় হবে? দেখো 4, তাই তো, 4 × 5 = 20, 4 × 4 = 16, 17, 18, π/4 রেডিয়ান, ঠিক আছে। এবার আমরা কার মান বের করে দিয়েছে? মান বের করে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। আমরা ফর্মুলা কি জানি? আমরা জানি এস সমান সমান আর থিটা, তাহলে মানগুলো বসিয়ে দিচ্ছি। বা আচ্ছা তার আগে একটা কাজ করি, যেহেতু আর এর মান বের করতে বলেছে, তাহলে আর সমান সমান কত হবে? s/থিটা, তাই তো। তো সমান সমান এস এর মান কত দেওয়া আছে? 44 ইন্টু থিটার মান দেওয়া আছে π/4, এটা যদি আমি উল্টিয়ে দিই তাহলে কত আসছে? 4/π, তাই তো। এখানে এত সেন্টিমিটার, আচ্ছা 4 × 4 ইন্টু দেখো এখানে পায়ের মান কত? 22/7, অর্থাৎ 7/22 লিখতে পারি। তাহলে কাটাই করে দাও, এখানে কত আসছে? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 4 দুগুণে 8, 7 × 8 = 56 সেন্টিমিটার। তাহলে আর কত পেলাম? আর সমান সমান পেলাম, আর সমান সমান পাওয়া গেলো 56 সেন্টিমিটার। তাহলে কি পেলাম? বৃত্তের ব্যাসার্ধ হবে 56 সেন্টিমিটার, অপশান বি। আশা করি বুঝতে পেরেছো সবাই। শুরু করছি পরের অঙ্কটি। বলছে মধ্যগামিতার মাপক 1টি, 2টি না 3টি না 4টি, ঠিক আছে। তাহলে আমরা সবাই জানি যে মধ্যগামিতার মাপক কি কি? একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে কটা পেলাম? 3টে, অর্থাৎ মধ্যগামিতার মাপক হচ্ছে 3টে, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, অর্থাৎ সি, 3টে। বোঝা গেল? আমাদের 1-এর দাগের অঙ্কগুলো শেষ হয়ে গেল। এবার শুরু করছি 2-এর দাগের 1-এর অঙ্কটি। বলছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়। তোমরা মনে রাখবে যে 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়, ঠিক আছে। অর্থাৎ কোনো মূলধনের যদি বার্ষিক শতকরা সুদের হার একই থাকে, সেক্ষেত্রে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কিন্তু সমান হবে। কারণ দ্বিতীয় বছরে যখনই যাবে, দ্বিতীয় বছরের সরল সুদের ক্ষেত্রে আসল একই থাকে, কিন্তু চক্রবৃদ্ধি যখন আমরা বের করি চক্রবৃদ্ধি সুদ, সেক্ষেত্রে কিন্তু আবার আসলটা সুদের সঙ্গে যোগ হয়ে যে সুদ আসলটা হয়ে যায়, সেটা কিন্তু পরবর্তী বছরে আসল হয়ে যায়। আর এই জন্য এক্ষেত্রে কিন্তু সুদটাও চেঞ্জ হয়ে যায়। কিন্তু প্রথম বছরের ক্ষেত্রে কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ
সমানই হবে, ঠিক আছে। এই জন্য 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা করা যাক। শুরু করছি পরের অঙ্কটি। দেখো এই রাশিটি দেওয়া আছে 4 প্লাস √15, পাওয়ার দেওয়া আছে 3/2, আবার দেওয়া আছে 4 মাইনাস √15, টোটাল পাওয়ার দেওয়া আছে 3/2 সমান কে √10 হলে কে এর মান কত সেটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটি কীভাবে করবো দেখে নাও। প্রথমে আমি কি করব, এই যে দুই পক্ষ দেওয়া আছে এই দুই পক্ষটাকে কি করব, দুই পক্ষ বা উভয় পক্ষকে বড় করে দেবো, ঠিক আছে। তাহলে আমি উভয় পক্ষকে বর্গ করে দিলাম, ঠিক আছে। অঙ্কটা একটু বড় হবে, মনোযোগ দিয়ে দেখবে। তাহলে এখানে যদি উভয় পক্ষকে বড় করে দিই তাহলে এই রাশিটাকে আমি এ ভাবছি আর এই রাশিটাকে বি ভাবছি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। তাহলে আমি এটা স্কোয়ার করছি, দেখে নাও ভালো করে বুঝবে অঙ্কটা। 4 প্লাস √15 এর পাওয়ার দেখো দেওয়া ছিল 3/2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টোটালটা এ আমার, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 এ বলতে আমার এইটা এ, 4 প্লাস √15 পাওয়ারে 3/2, 2ab, বি কোনটা, এইটা বি, 4 মাইনাস √15 টু দি পাওয়ার 3/2, তাহলে কী পেলাম 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে 4 মাইনাস √15 পাওয়ারে 3/2 তার হোল স্কোয়ার। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এটা হবে কে স্কোয়ার, আর √10 স্কোয়ার করলে শুধু 10 হয়, বোঝা গেল। এবার দেখো এই মাঝের অংশটিকে আমি একটি কাজ করে নিচ্ছি। আমরা সূচকের ফর্মুলায় শিখেছিলাম যদি a টু দি পাওয়ার কিউব ইন্টু বি টু দি পাওয়ার কিউব হয় তাহলে এই দুটোকে একসঙ্গে এ বি তার পাওয়ারে কিউব করা যায়, তাই তো। তাহলে দেখো এর পাওয়ারে 3/2 আবার এটার পাওয়ারেও 3/2, তাহলে আমি এই দুটোকে গুণ করে টোটালটার পাওয়ারে 3/2 দিতে পারি, তাই তো। তাহলে আমি এখানেই করে নিচ্ছি অঙ্কটা। তাহলে আমি কী করছি, এই 3/2টা মুছে দিলাম, এই 3/2টা মুছে দিলাম, এই টোটালটার পাওয়ারে আমি একটা 3/2 দিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা কি জানি যে ধরো এর কিউ আছে তার পাওয়ারে 2 আছে, ঠিক আছে। তো এটা সমান কী লিখতে পারি, এ টু দি পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, 3 2 6। তাহলে এখানেও আমার এই 3/2 এর সঙ্গে এই দুইটা গুণ হয়ে যাবে বাইরে বের করলে, তাই তো। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, বা 4 প্লাস √15, দেখো এই পাওয়ার পর যদি গুণ করি তো 2 2 কেটে গেল, এই 2 2 কেটে গেল, তাহলে 3 থাকছে শুধু, বোঝা গেল কি বললাম। প্লাস এবার আমি এই রাশিটা আমি আগে লিখছি, দেখো এখানেও তাই, এই 2 2 কেটে যাবে, তাহলে কি দাঁড়াবে 4 মাইনাস √15 তার পাওয়ারে 3। এবার দেখো প্লাস এই জায়গাটা কী হবে দেখে নাও, 2 ইন্টু এখানে আমার এই 4কে যদি এ ভাবি আর √15কে যদি বি ভাবি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলাটা কী ছিল, এটা শোনা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। তাহলে আমি কী লিখতে পারি এখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বোঝা গেল, সমান সমান 10 কে স্কোয়ার। এবার দেখো এখানে কি করছি, এখানে বা এটাকে আমি এ ভাবছি এটাকে বি ভাবছি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, দেখো এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। আমি এই ফর্মুলাতে এটা ভেঙে দেবো, ঠিক আছে। তাহলে এই টোটাল রাশিটাকে আমি এ ভাবছি আর এই টোটাল রাশিটাকে আমি বি ভাবছি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে। তাহলে কীভাবে ভাঙছি দেখে নাও, প্রথমে আছে এ প্লাস বি তার হোল কিউব, তাহলে এ বলতে আমার 4 প্লাস √15, তাহলে এটা এ প্লাস বি কোনটা, এইটা বি, 4 মাইনাস √15, তাহলে এ প্লাস বি টোটালটার কিউব করে দিলাম, ঠিক আছে। এ প্লাস বি তার কিউব মাইনাস 3ab, এ কোনটা, এ হচ্ছে আমার 4 প্লাস √15 ইন্টু 4 মাইনাস √15, তো 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আবারও লিখছি, তাহলে 4 প্লাস √15 প্লাস 4 মাইনাস √15
সমান সমান 10k স্কোয়ার। আশা করছি এবার বুঝতে পেরেছো। ও আরও একটা রাশি আমার মিস চলে গেছে, এইখানে এই রাশিটা লেখা হয়নি। আচ্ছা আচ্ছা, এটাকে a কিউব প্লাস বি কে ভাঙলাম, a প্লাস বি তার কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো আরও একটা রাশি আছে, এই রাশিটা আছে এখানে। এই রাশিটা কী হয় বলো তো? দেখো এখানে যদি 4 স্কোয়ার করি, 4 4 16, আর এখানে রুট 15 স্কোয়ার করলে 15, তাহলে 16 থেকে 15 বাদ দিলে কত হবে? 1 হবে। 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 হবে, তাহলে 2 হলো, সমান সমান 10k স্কোয়ার। আচ্ছা এবার দেখো রুট 15 মাইনাস রুট 15 প্লাস মাইনাস কেটে গেল, আর এখানেও তাই প্লাস রুট 15 মাইনাস রুট 15 কেটে গেল, তাহলে কী থাকছে দেখে নাও। বা 4 4 যোগ করলে 8, তাহলে 8 তার কিউব মাইনাস 3 ইন্টু এখানেও তাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু দেখো এখানে থাকছে 4 আর 4 8 থাকছে এখানে, বোঝা গেল। 8 থাকলো এখানে প্লাস 2 সমান সমান 10k স্কোয়ার। এখানে কিন্তু স্কোয়ার আছে 10k স্কোয়ার, ঠিক আছে, একটু বুঝে নিও। বা এখানে 8-এর কিউব কত হবে? দেখো 8 8 64, 64-র সঙ্গে যদি আমি 8 গুণ করি, 4 8 32, 3 6 48, 49 50 51, অর্থাৎ 512, তো এটা পেলাম 512, ঠিক আছে। মাইনাস 3 ইন্টু দেখো এটা কত হবে? এখানে তাই দেখো 4 স্কোয়ার 4 4 16 মাইনাস রুট 15 স্কোয়ার 15, 16 থেকে 15 তাহলে 1, 1-এর সঙ্গে 3 গুণ করলে কত? 3 হবে, ঠিক আছে। 3 ইন্টু এখানে 8 আছে 8 লিখে দিলাম, ঠিক আছে, প্লাস 2 সমান সমান 10k স্কোয়ার। এবার দেখো একদম সহজ ফর্মে চলে আসলো। এবার এখান থেকে কে এর মানটা খুব সহজেই বেরিয়ে যাবে। বা 512 মাইনাস 3 8 24 প্লাস 2 সমান সমান 10k স্কোয়ার। বা দেখো 512-র সঙ্গে যদি 2 যোগ করি তো কত আসছে? 514 আসছে, তাই না? তাহলে 514 থেকে যদি 24 বাদ দিয়ে দিই আমি, আচ্ছা লিখে নিচ্ছি, 514 বিয়োগ 24 সমান সমান 10k স্কোয়ার। এবার 514 থেকে যদি 24 বাদ দিয়ে দিই, বাদ দাও 514 বিয়োগ 24, তাহলে 0, 11 থেকে 2 বাদ দিলে 9, 1 চলো 490, ঠিক আছে, কত পেলাম? 490, তাহলে বা 490 সমান সমান 10k স্কোয়ার। 0 0 কেটে গেল, তাহলে বা কে স্কোয়ার সমান কত আসছে? কে স্কোয়ার সমান আসছে √ 49, সরি কে স্কোয়ার সমান 49 না, কে সমান আসছে √ 49, তাহলে অতএব কে সমান কত পেলাম? 7, ঠিক আছে। তাহলে কে এর মান যেখানে দেওয়া আছে, কে এর মান কত দেওয়া ছিল, এটা হলে কে এর মান কত? দেখো কে এর মান 7, ঠিক আছে, শূন্য স্থানে তোমরা 7 বসিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। যদি বুঝতে না পারো আবারও ব্যাক করে ভিডিওটা দেখে নাও ভালো করে, ঠিক আছে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। শুরু করছি পরের অঙ্কটি। দেখো বলছে 2-এর দাগের 3-এর অঙ্কটি বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক, ঠিক আছে। তাহলে CR/V এর মান কত? তো চলো অঙ্কটি করি। এখানে দেখো বলেছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, তাহলে c সমান সমান কী হবে? চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2πr/h, তাহলে c সমান সমান লিখলাম 2πr/h, ঠিক আছে। আর কি দেওয়া আছে? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r দেওয়া আছে, ঠিক আছে, এবং আয়তন v দেওয়া আছে। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি? πr²h। তাহলে কার মান বের করতে বলেছে? CR/V এর মানটা বের করতে বলেছে, তাই তো। তাহলে লিখলাম অতএব CR/V সমান সমান c কত দেওয়া আছে? 2πr/h, লিখে দিলাম 2πr/h ইন্টু আর দেওয়া আছে এখানে, ভূমির ব্যাসার্ধ আরই দেওয়া আছে, ঠিক আছে, আর ভি এর মান কত দেওয়া আছে? πr²h, πr²h। কাটাকাটি করে দিচ্ছি, দেখো এই দুটো আর এখানকার r² কেটে গেল, পাই কেটে গেল, h কেটে গেল, থাকছে 2, তাহলে শূন্যস্থানে কত হবে? 2 হবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। 2-এর দাগের 4-এর অঙ্কটি শুরু করছি। বলছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস PQ এবং কোণ PRQ অর্ধবৃত্তস্থ কোণ QR সমান সমান 2√7 সেমি হলে PR এর মান কত? দেখো এখানে আমি একটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি, যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আর ব্যাস দেওয়া আছে PQ, তাহলে এই ব্যাসের নাম দিলাম PQ। এটা যদি আমার কেন্দ্র হয়, এটা যদি কেন্দ্র হয় আমার, তাহলে কি বলেছিল? বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া 4 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কোণটা এখান থেকে এই অংশটা 4 সেন্টিমিটার,
আর আমরা কি জানি, তাহলে এটাও 4 সেন্টিমিটার হবে, অর্থাৎ টোটাল যে পি কিউ ব্যাসের দৈর্ঘ্য পেলাম সেটা হচ্ছে 4 4 8 সেন্টিমিটার, তাই না? অর্থাৎ টোটালটা পেয়ে গেলাম আমি তাহলে কত, 8 সেন্টিমিটার। এবার ধর কী দেওয়া আছে কোণ পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ, পি আর কিউ এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। আমরা কি জানি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ পি আর কিউ এই কোণটা আসছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর কি দেওয়া আছে, কিউ আর সমান সমান দেওয়া আছে 2√7, তাহলে কিউ আর সমান সমান দেওয়া আছে 2√7 সেন্টিমিটার। তাহলে পি আর সমান সমান কত? তো দেখো এখানে যেহেতু এই যে পি আর কিউ এই ত্রিভুজটার এই যে আর কোণটা 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু পি কিউ এটা হচ্ছে অতিভুজ, তাই তো? তাহলে অতিভুজ দেওয়া আছে, আর আমি যদি এই বাহুটিকে লম্ব ভাবি, লম্ব দেওয়া আছে, তাহলে ভূমির মান বের করতে হবে, তাই না? তাহলে লিখছি, দেখো প্রথমে আগে লিখি কোণ পি আর কিউ সমান সমান 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো? এবার লিখব ত্রিভুজ পি আর কিউ থেকে পাই, কি পাবো এটা থেকে, দেখো যে পি কিউ তার হোল স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, অর্থাৎ দেখো লিখছি পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানগুলোকে বসিয়ে দাও, পি কিউ এর মান কত দেওয়া আছে 8, তাহলে 8 এর হোল স্কোয়ার সমান সমান পি আর এর মান কত দেওয়া আছে, আচ্ছা পি আর এর মান তো বের করতে হবে, তাহলে পি আর স্কোয়ার থাকলো, কিউ আর সমান দেওয়া আছে 2√7 তার হোল স্কোয়ার। তাহলে বা 64 সমান সমান পি আর স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 আর সাথে 4 সাথে 28, ঠিক আছে, বা পি আর স্কোয়ার সমান সমান 64 মাইনাস 28, তাই তো, বা পি আর সমান সমান √36, অর্থাৎ পি আর সমান কত পেলাম 6, অর্থাৎ পি আর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছে অঙ্কটি, ঠিক আছে। শুরু করছি পরের অঙ্কটি। দেখো দেওয়া আছে 2-5 অঙ্কটি, বলছে 1/sec² থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটার মান কত, ঠিক আছে। তো আমি লিখে নিচ্ছি প্রথমে 1/sec² থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা, ঠিক আছে, সমান সমান দিলাম। দেখো 1/sec² থিটা লিখে দিলাম এখানে, এখন আপাতত এখানে 1/1 প্লাস cot স্কোয়ার থিটা মানে আমরা কি জানি, আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা, তাই না, যে 1 প্লাস cot স্কোয়ার থিটা সমান সমান কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা সমান সমান, দেখো 1/sec মানে কি, সাইনের বিপরীত হচ্ছে কোসেক আর কসের বিপরীত সেক, তাহলে cos স্কোয়ার থিটা হবে এটা, তাই তো। আর এখানে 1/cosec স্কোয়ার থিটা মানে sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা, এটা sin স্কোয়ার ছিল না sin থিটা ছিল, দেখি 3 sin স্কোয়ার থিটা, ঠিক আছে, 3 sin স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান কত 1, তাহলে 1 প্লাস 3 sin স্কোয়ার থিটা। তো এই অঙ্কটির উত্তরটা এই পর্যন্তই হবে। মনে হয় অঙ্কটিতে আরও কিছু ডেটা দেওয়া ছিল, তো যেটুকু দেওয়া আছে তাতে এই অঙ্কটার উত্তর এটাই আসছে, ঠিক আছে। তাহলে 1 প্লাস 3 sin স্কোয়ার থিটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো শুরু করছি 2-এর দাগের শেষ অঙ্কটি। তো দেখো এই অঙ্কটি আমাদের মুখোমুখি হয়ে যাবে, বলেছে 16, 15, 17, 16, 15, x, 19 এই তথ্যের সংখ্যাগুরুমান 15 হলে x এর মান কত। তো সংখ্যাগুরুমান কোনটিকে বলা হয়, যে কোনো একটা তথ্যে যে সংখ্যাটি সব থেকে বেশিবার থাকবে সেই সংখ্যাটি হচ্ছে সেই তথ্যের সংখ্যাগুরুমান, তাই না। তাহলে এখানে সব থেকে বেশি কি আছে বলো তো, দেখো এখানে 16 আছে 2 বার, আবার 15 আছে 2 বার, তাহলে 15 আর 16-র মধ্যে টাই হয়ে গেল ব্যাপারটা, তাই না। কিন্তু বলেছে এই তথ্যের সংখ্যাগুরুমান 15, তাহলে এই তথ্যটার সংখ্যাগুরুমান যদি 15 হয় তাহলে নিশ্চয়ই 15 সংখ্যাটিকে সব থেকে বেশিবার থাকতে হবে, তাই না। তাহলে ডেফিনেটলি এক্স এর মান এখানে 15 হতে হবে। যদি 15 হয় তবে কিন্তু এখানে 15 3টে 15 হয়ে যাবে, ফলে সংখ্যাগুরুমান 15 হয়ে যাবে, তাই না। তা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে এক্স সমান কত হবে, অবশ্যই 15 হতে হবে, তবেই তো 15 সংখ্যাটি সব থেকে বেশিবার হবে।
ফলে এই তথ্যের সংখ্যক মান 15 হবে। তাহলে এখানে x এর মান হবে আমার 15। আশা করি সবাই বুঝতে পেরেছো। 2 এর দাগের অঙ্কগুলো শেষ হয়ে গেল। এবার আমি শুরু করব 3 এর দাগের অঙ্কগুলো। শুরু করছি 3 এর দাগের প্রথম অঙ্কটি। ঠিক আছে, বলছে অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। ঠিক আছে, তো অংশীদারি কারবার দুই প্রকার ছিল, একটা সরল অংশীদারি কারবার আর একটা মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার কোনটা? ধরো তুমি কোনো একটা ব্যবসায় টাকা দিয়েছো, ধরো তুমি কোনো একটি ব্যবসায় 10,000 টাকা দিয়েছো, তুমি যদি সারা বছর ধরে সেই 10,000 টাকায় রেখে দাও, অর্থাৎ তুমি পুরো বছরের মধ্যে যদি সেই 10,000 টাকা থেকে কোনো টাকা না তুলে নাও, অথবা যদি 10,000 টাকার মধ্যে বাইরে থেকে যদি আরও কিছু টাকা না অ্যাড করো, তাহলে সেই ধরনের যে অংশীদারি কারবার সেটাকে বলা হবে সরল অংশীদারি কারবার। ঠিক আছে, আর মিশ্র অংশীদারি কারবার কোনটা? দেখা গেল আমি প্রথমে বছরের শুরুতে 20,000 টাকা জমা দিলাম বা নিয়োজিত করলাম ব্যবসায়, আমার হয়তো ব্যক্তিগত প্রয়োজনে আমি 2 মাস পরে সেখান থেকে 5,000 টাকা তুলে নিলাম, কিংবা হয়তো 2 বা 3 মাস পরে আমি ব্যবসায় আরও 10,000 টাকা নিয়োগ করলাম, ঠিক আছে, নিয়োজিত করলাম। তাহলে এই ধরনের যে অংশীদারি কারবার, যেখানে পুরো বছরের মধ্যে টাকাটা একবার তোলা নেওয়া হয়, ঠিক আছে, সেটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে কি বলেছে যে অংশীদাররা যদি নিজেদের মূলধন সমান সময় ধরে, দেখো ভালো করে মাথা রাখো, সমান সময় ধরে, কথাটা মানে কি, অর্থাৎ পুরো 1 বছর 2 বছর বা 3 বছর যে সময় ধরে ব্যবসাটা তুমি করলে, সেই সময়টা ধরে যদি তোমার নিয়োজিত মানে মূলধনটা যদি একই থাকে, দেখো সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে, তাহলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে বলছে। কিন্তু এটা তো সরল অংশীদারি কারবার, তাই না? কারণ সমান সময় ধরে যদি আমি ব্যবসায় যে টাকাটা লাগাবো, যদি আমি ব্যবসা করি, তাহলে সেই ধরনের অংশীদারি কারবারকে বলা হয় সরল অংশীদারি কারবার। কিন্তু এখানে এটা বলছে মিশ্র অংশীদারি কারবার। এই কারণে এই যে তথ্যটি দেওয়া আছে সেটা হচ্ছে মিথ্যে। ঠিক আছে, বোঝাতে কি বললাম? আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো শুরু করছি পরের অঙ্কটি। দেখো 3 এর দাগে 2 এর অঙ্কটি বলছে 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি বি এর মান অসঙ্গত হবে যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হবে। ঠিক আছে, তো চলো অঙ্কটি করি। এখানে বলেছে এ বি সি ক্রমিক সমানুপাতি, এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। তো এই ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে বি এর মানটা অসঙ্গত হয়ে যাবে যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত। ধরলাম এই এটাকে প্লাসে ধরে নিলাম, বি আর সিটা যদি মাইনাস সি হয়, ঠিক আছে, তাহলে বি এর মানটা অসঙ্গত আসবে, এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, মানে দেখাতে হবে না, ওরা বলছে, আমরা চেক করব কথাটি সত্য কি মিথ্যা। ঠিক আছে, তাহলে তোমরা বলো যে 3টি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে মধ্যপদের স্কয়ার সমান সমান প্রান্তীয় পদদ্বয়ের গুণফল, তাই তো? প্রান্তীয় পদদ্বয়ের গুণফল। তাহলে এখানে মধ্যপদ কি আছে? বি আছে, তাহলে বা বি স্কয়ার সমান সমান প্রান্তীয় পদ বলতে এই পদটা এবং এই পদটা, এই দুটো পদের গুণফল, অর্থাৎ এ গুণ মাইনাস সি, তাই তো? তাহলে বা বি সমান সমান কী হবে? রুট ওভার মাইনাস এসি। তো দেখো রুটের মধ্যে যদি মাইনাস যুক্ত কোনো সংখ্যা থাকে, অর্থাৎ রুটের মধ্যে যদি নেগেটিভ সংখ্যা থাকে, সেটা কিন্তু একটা অবাস্তব সংখ্যা। ঠিক আছে, আর অবাস্তব সংখ্যা মানেই তার মানে আমরা পেয়ে গেলাম বি এর মানটা অসংজ্ঞাত। ঠিক আছে, বোঝাতে বললাম, অর্থাৎ রুটের মধ্যে যদি কোনো মাইনাসযুক্ত সংখ্যা থাকে, সেই সংখ্যাটা কোনো মানে বাস্তব মান থাকে না, সেই সংখ্যাটি একটি অবাস্তব সংখ্যা হয়। ঠিক আছে, রুট ওভার 9 সমান সমান 3, কিন্তু রুট ওভার -9 এটা কিন্তু একটা অবাস্তব সংখ্যা। এই কারণে দেখো বি এর মানটা যেহেতু রুট ওভার মাইনাস এসি পেলাম, অর্থাৎ বি এর মানটা একটি অবাস্তব সংখ্যা চলে আসলো। তাই এখানে বি এর মান যে অসঙ্গত বলেছে, যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হবে, কথাটা একদম সত্য কথা। ঠিক আছে, তাই এই বিবৃতিটা সত্য। আশা করি সবাই বুঝতে পেরেছে অঙ্কটি। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। 3 এর অঙ্কটি কি বলেছে? বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বৃত্তের ব্যাস এডিসি 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত? তাহলে এ একটি বৃত্ত অঙ্কন করে নিলাম, ঠিক আছে, এবং এই বৃত্তের মধ্যে এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করব, কিন্তু মনে রাখতে হবে সেই এবি বাহুটি কিন্তু বৃত্তের ব্যাস হবে। তাহলে এইটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে বৃত্তের ব্যাস এবি অঙ্কন করলাম, এবি এই দেখো
এ বি সি ডি, ঠিক আছে। তাহলে এ একটি ট্রাপিজিয়াম, তোমরা একটু সুন্দরভাবে এঁকে নেবে, ছবিটা একটু খারাপ হয়ে গেল। তো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবিটা ব্যাস ধরেছি। এডিসি মানে কোনটা দেওয়া আছে, এডিসি এই কোণটি দেওয়া আছে 120 ডিগ্রি, ঠিক আছে। আর কি দেওয়া আছে আচ্ছা আর কিছু দেওয়া নাই, বলেছে কোণ বিএসি এর মান কত, মানে বিএসি এর মান 40 ডিগ্রি দেওয়া আছে এখানে। তাহলে বিএসি কোণটা, বিএসি অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি। আমরা এখন দেখবো যে এই কোণটির মান কত আসছে, ঠিক আছে। তো দেখো যেহেতু এ বি বৃত্তের ব্যাস, তাহলে এখান থেকে ভালো করে তোমরা লক্ষ্য করো তো যে এ বি মানে এ সি বি এই যে কোণটা, ঠিক আছে, এইটা নিশ্চয়ই একটি অর্ধবৃত্তস্থ কোণ, তাই না। এ বি যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে এ সি বি এই কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে এই কোণটার মান কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি। আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা আর কি দেখো, আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই কোণটি দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা। তাহলে এটা কত হবে, আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তার মানে কি বিপরীত কোণ দুটো যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এটা 60 ডিগ্রি হবে, তাই না। এবার দেখো এই যে ত্রিভুজটা পেলাম এ বি সি ত্রিভুজের, এই এ বি সি ত্রিভুজের এই বি কোণটা 60 ডিগ্রি, সি কোণটা 90 ডিগ্রি, তাহলে এ কোণটা কত ডিগ্রি হবে বলো। তাহলে আমি অঙ্কটা দেখো করছি কীভাবে। এখানে দেখো কোণ এ সি বি সমান 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো, অর্ধবৃত্তস্থ কোণ এ বি সি এটা কত হবে, 180 ডিগ্রি থেকে আমি 120 ডিগ্রি বিয়োগ করে দিলাম, 60 ডিগ্রি। কেন, তার কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ। এবার ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি, ঠিক আছে, এই বিএসি কোণের মান কত হবে, 180 ডিগ্রি থেকে আমি 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি বিয়োগ করে দেবো। তাহলে কত হবে, 180 ডিগ্রি বিয়োগ 90 আর 60 যোগ করলে 150 ডিগ্রি, তখন আসছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটি পেয়ে গেলাম আমি 30 ডিগ্রি। দেখো এখানে বলেছিল কোণ বিএসি এর মান 40 ডিগ্রি, আমাদের আসলে 30 ডিগ্রি, তাহলে বিবৃতিটি কী হলো, মিথ্যা, তাই তো। তাহলে বিবৃতিটি পেয়ে গেলাম মিথ্যা। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। শুরু করছি পরের অঙ্কটি। দেখো কি বলেছে একটি অর্ধগোলকের ঘনফল দেওয়া আছে ভি এবং ব্যাসার্ধ আর হলে আর সমান √3v/2π। তো আমি দেখছি যে এখানে অর্ধগোলকের ঘনফল দেওয়া আছে ভি আর ব্যাসার্ধ দেওয়া আছে আর, তাহলে আর এর মানটাকে এটা হবে। তাহলে আমি দেখে নেব যে এই মানটা, অর্থাৎ দেখো সমান পরে যে মানটি দেওয়া আছে √3v/2π, এই মানটি সমান কি আর আসছে। যদি এই মানটি সমান আর পাই, তাহলে বিবৃতিটি সত্য হবে, ঠিক আছে। তো চলো অঙ্কটি করে নিচ্ছি। সমান √3 ইন্টু ভি মানে আয়তন, কার আয়তন, অর্ধগোলকের আয়তন। তাহলে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি, 2/3 পাই আর কিউব। তাহলে লিখছি 2/3 পাই আর কিউব ডিভাইড বাই 2π। তাহলে 3 কেটে গেল, 2 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে √, কি থাকছে, আর কিউব। তাহলে দেখো এখানে আর কিউবটা যদি বের করি, তাহলে আর √r আসবে। তার মানে কত, আমার কি আসলো, আর √r। কিন্তু এখানে বলেছিল আর সমান এই মানটা, তাই না, কিন্তু আমি এই মানটা সমানকে আর পেলাম না। তাহলে এই যে বিবৃতিটি দেওয়া আছে এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছে অঙ্কটি। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। দেখো নেক্সট অঙ্কটি বলছে যদি cos 9α সমান sin α হয়, ঠিক আছে, cos 9α সমান sin α হয় এবং 9α মান যদি 90 ডিগ্রি ছোট হয়, তাহলে tan 5α মান 1 হবে, ঠিক আছে। তো চলো অঙ্কটা করে নিচ্ছি। দেওয়া আছে cos 9α সমান sin α, ঠিক আছে, বা cos 9α সমান আমরা এটা কি লিখতে পারি, আমরা জানি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয় cos থিটা, তাই তো, cos থিটা। তাহলে এটাকে লিখতে পারি আমরা cos 90 ডিগ্রি মাইনাস আলফা। ও হ্যাঁ, এখানে হ্যাঁ উল্টোটা আর কি, আমরা এটা জানি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, তাই না, এটা তো জানি আমরা। তাহলে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা। বোঝা গেল কি বললাম, এখান থেকে এটা নিয়ে আসলাম। এবার দেখো
উভয় পক্ষের কস কস অমিট হয়ে গেল, তো থাকছে 9 আলফা সমান সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, বা 9 আলফা প্লাস আলফা সমান সমান 90 ডিগ্রি, বা 10 আলফা সমান সমান 90 ডিগ্রি। তাহলে আলফা সমান কত আসছে? আলফা সমান আসছে 9 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? এবার আমাকে কার মান বের করতে হবে? আমাকে মান বের করতে হবে tan 5 আলফা। তাহলে এখন tan 5 আলফা সমান কত আসবে? tan 5 ইন্টু আলফার মান কত পেলাম? 9 ডিগ্রি, বসিয়ে দিলাম 9। তাহলে tan 5 9 45 ডিগ্রি সমান সমান 1। তাহলে tan 5 আলফার মান পেয়ে গেলাম 1, এখানে 1 দেওয়া আছে। ঠিক আছে, তার মানে বিবৃতিটি সত্য। আসলে সবাই অঙ্কটি বুঝতে পেরেছো? ঠিক আছে, করে নাও অঙ্কটি। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। শুরু করছি 3 দাগের সর্বশেষ অঙ্কটি। বলেছে একটি খেলায় 5 6 7 8 9 10 11 12 13 14 15 নম্বর পাওয়া গেল, তাহলে নম্বরের গড় হলো 10। তো খুবই সহজ অঙ্কটি, একদম ছোটদের অঙ্ক। যে আমরা গড় বের করার ফর্মুলা কি, বা গড় কীভাবে বের করতে হয়, আগে টোটাল যে রাশিগুলো দেওয়া থাকে সেই রাশিগুলো যোগ করতে হয়। যোগ করার পরে যতগুলি রাশি দেওয়া আছে সেই সংখ্যা বা তত দিয়ে তাকে ভাগ করতে হয়। তাহলে আমি কী করছি? গড় বের করছি। দেখো 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 যোগ 11 যোগ 12 যোগ 13 যোগ 14 যোগ 15। এবার দেখো কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমি 11 দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, 11 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে যোগ করার কথা আসছে, দেখো দেখি সবগুলো যদি যোগ করি, তা যোগ করলে আসবে তোমার, আচ্ছা এইগুলো সমস্ত সংখ্যাগুলো যোগ করে পেলাম 110 বাই 11। ঠিক আছে, তোমরা যোগ করে নাও, দেখো 110 হবে। এবার যদি আমি 11 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসছে? 10 আসছে, সমান সমান 10। অর্থাৎ আমার এখানে বলেছিল নম্বরের গড় হলো 10, তাহলে আমার এখানে 10ই পেলাম, তার মানে বিবৃতিটি হচ্ছে সত্য। তাহলে আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, এবং সেই নেক্সট ভিডিওতে আমরা 4 দাগের অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে, তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই একটি লাইক করে দিও। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো খোদা হাফেজ।